আমার ছোটবেলা কেটেছে নদিয়া জেলার এক গ্রামে। ইলেকট্রিসিটি পৌঁছলেও আধুনিকতা খুব বেশি পৌঁছয়নি। একেবারে গ্রাম্য পরিবেশ, খোলা মাঠ, নদীর ধার আর স্কুল কলেজ পালিয়ে আড্ডা দিয়ে বেশ নির্বিঘ্নে কাটাতাম। কিন্তু সেটা বেশি দিন টিকলো না। একবার বর্ষাকালে কি একটা অজানা জ্বর আমাদের গ্রামে দাবানলের মতো আছড়ে পড়ল। বেশ কিছু মানুষ অসুস্থ হয়ে পড়ল, কয়েকজনের আবার মৃত্যু পর্যন্ত হল। তখন অল্প বয়স, আমি আর আমার কয়েকজন বন্ধু বিকাশ, স্বপন আর ভোলা ঘুরে ঘুরে গ্রামের মানুষজনের খোঁজ খবর নিতাম, বিপদে আপদে পাশে দাঁড়াতাম। তখন ওই তল্লাটে চিকিৎসা ব্যবস্থা খুব একটা ভালো ছিল না। কেউ মরে গেলে শ্মশানে নিয়ে যাওয়ার বন্দোবস্ত আমরাই করতাম। কি ভাগ্যি আমরা কেউ অসুস্থ হয়ে পড়িনি সেই জ্বরের ধাক্কায়। একদিন খবর পেলাম বিকাশের পাড়াতে একজন খুব অসুস্থ হয়ে পড়েছে। ছেলেটা আমাদের বয়সী, নাম বিক্রম। আমাদের সাথে তেমন বন্ধুত্ব না থাকলেও আলাপ আছে। ছেলেটা বিকাশের বেশি ভালো বন্ধু, কারণ ওদের পাশাপাশি বাড়ি, ছোট থেকেই একসাথে বড় হয়েছে। খবর পেয়ে দৌড়ালাম। পৌঁছে দেখি ওদের বাড়ির সামনে বিকাশ দাঁড়িয়ে আমাদের দেখে গম্ভীর মুখে মাথা নেড়ে বলল, কিছু করার নেই রে, ডাক্তার একরকম জবাব দিয়ে দিয়েছে। মাত্র 2 দিনের মধ্যেই গোটা ব্যাপারটা হাত থেকে বেরিয়ে গেল। ওর বাবা মাও নেই, আর দাদারাও ছেলেটার শরীর খারাপ নিয়ে বিশেষ গা করেনি। এখন দৌড়োদৌড়ি করে কি লাভ? তোরা এখন বাড়ি চলে যা, কিন্তু তৈরি থাকিস, শ্মশানে যেতে হতে পারে। আমরা এসব কথা শুনেও বিকাশকে ছেড়ে এলাম না, ওখানেই সবাই বসে রইলাম। সন্ধে নাগাদ বিক্রম চলে গেল। আর শুরু হলো আকাশ ভাঙা বৃষ্টি। টানা 1.5 ঘন্টা মুষলধারে বৃষ্টি হওয়ার পর যখন চারপাশ শান্ত হলো, তখন বিক্রমের দাদারা বেরিয়ে এসে বললেন ওকে শ্মশানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। আমরা উঠে দাঁড়িয়ে বললাম, এই তো আমরা আছি। তাজ্জব ব্যাপার, ওর বাড়ি থেকে কেউ আর এলো না। আমরা 4 জনেই গেলাম। ওর পাড়া থেকে আরও 2 জন এলো সঙ্গে। আমরাই খাট কাঁধে নিয়ে শ্মশানে হাজির হলাম। সেটা আবার আমাদের গ্রাম থেকে বেশ খানিকটা দূরে। তখন ইলেকট্রিক চুল্লির বলাই নেই, কাঠেই ভরসা। প্রথমে ভয় হয়েছিল এই বৃষ্টির দিনে কাঠ পাবো তো। গিয়ে দেখলাম সে সমস্যা নেই। বৃষ্টি হওয়ার জন্যই বোধহয় চারপাশটা খাখা করছে। একটা লোক গুমটির মধ্যে বসেছিল, দেখে মনে হচ্ছে যেন সে নেশা করে চুর হয়ে আছে। কোনো রকমে ব্যবস্থা করে সে আবার গুমটির মধ্যে ঢুকে গেল। দাহ করার জায়গাটা নদীর কাছেই, এবং শ্মশানের মূল রাস্তা আর ওই গুমটি থেকে বেশ দূরে। লোকটা গুমটিতে যাওয়ার আগে জড়ানো গলায় বলে গেল, 1.5 ঘন্টা পরে যেন টেকে দেওয়া হয়। চিতায় তোলার পর বাকি 2 জন চলে গেল। থেকে গেলাম আমরা 4 জনেই। বিকাশ খানিক চুপ করে থেকে থেকে হঠাৎ বিক্রমের দাদাদের গালাগালি দিতে লাগলো। বলল, আজকের পর ভাইকারে কোনোদিন দেখতে পাবে না, তাও বৃষ্টির অজুহাত দিয়ে লোকগুলো এলো না। এদের মানুষ বলা যায় না।
আমরা সবাই বিকাশকে শান্ত করার চেষ্টা করছিলাম। এবার দেখলাম ও হঠাৎ কেঁদে উঠে বলল, জ্ঞান হওয়া অবধি আমি ওকে চিনি রে। ওর সাথে আমার বদমাইশিতে হাতে খড়ি। সিগারেটের প্রথম টান পর্যন্ত আমি ওর সঙ্গে দিয়েছি। ছেলেটা পড়াশোনাও ততটা ভালো ছিল না, অল্প বয়স থেকে এদিক ওদিকে ছোটোখাটো চাকরি করতে বলে বাড়িতে ওর মান সম্মান ছিল না। ওর মা বাবা চলে যাওয়ার পর তো আরোই না। বিকাশ ওর নিজের মনে অনেক কথা বলছিল। আমরা ওকে শান্ত করার জন্য বললাম, চা খেয়ে আসি। আমাদের সবারই অনেক ধকল গিয়েছে। বিকাশ যেতে চাইল না, যদিও বলল, বিক্রমের সাথেই থাকি, আর তো কোনো দিন দেখা হবে না। তোরা বরং চা খেয়ে আয়, পারলে আমার জন্যও নিয়ে আসিস, আর আমায় কটা সিগারেট দিয়ে যাস। ভোলা কয়েকটা সিগারেট বার করে বিকাশের হাতে দিল। আমরা বললাম, তুই এখানে বস, এক্ষুনি ঘুরে আসছি। দাহ করার জায়গা থেকে চায়ের দোকান 5-7 মিনিটের হাঁটা পথ। তবু অসুবিধা একটাই, যে ওই চায়ের দোকানটা সারাদিন সারা রাত খোলা থাকে। আমরা গেলাম সেখানে, তখন রাত 1টা পেরিয়ে গিয়েছে। চায়ে কয়েক চুমুক দেওয়ার পরেই স্বপন বলল, একটা ভুল হয়ে গেল রে। বিকাশকে ওরকম একা ছেড়ে আসাটা উচিত হলো না। একে শ্মশান, তারপর চারপাশে কেউ নেই, তার ওপর এরকম দুর্যোগের রাত। চল আমরা বরং ফিরেই যাই। কয়েক চুমুকে চা শেষ করে বিকাশের জন্য মাটির ভাঁড়ে চা নিয়ে আমরা আবার পা চালালাম। চারপাশ কাদায় ভীষণ পিছিল হয়েছিল, তাই সাবধানে পা ফেলে যেতে একটু অসুবিধাই লাগলো। গুমটির ঘরের পাশ দিয়ে যেতে দেখলাম সেই লোকটা অঘোরে নাক ডেকে ঘুমাচ্ছে। ডাকলে ঘুম ভাঙবে তো? আরও কিছুটা দূরে গিয়ে দেখি চিতা তখনও জ্বলছে, আর বিকাশ তার পাশে শুয়ে আছে। এক ঝলক দেখেই মনে হলো কোনো একটা কিছু গোলমেল হয়েছে, কারণ মানুষ এভাবে ঘুমোয় না। বিকাশের মুখ মাটির দিকে, হাত পা ছড়ানো, নোংরা জল কাদার মধ্যেই ও শুয়ে আছে। ওর মতন ফিটফাট মানুষ কখনো এটা করবে না। আমরা এক দৌড়ে সেখানে গিয়ে দেখি ও ঘুমোচ্ছে না, অজ্ঞান হয়ে গেছে, চারপাশে কেউ নেই। কি করি? বোতল থেকে জল নিয়ে বেশ কয়েকবার ঝাপটা মারতে বিকাশ দেখলাম ধর্মড়িয়ে উঠে বসলো। তারপর আমাদের দিকেই একটা আর্তনাদ করে পিছিয়ে যাওয়ার চেষ্টা করলো। ভাগ্যিস আমি শক্ত করে ওকে ধরেছিলাম। ওকে শান্ত করার জন্যই আমরা সবাই বললাম, বিকাশ বিকাশ দেখ, আমরা সবাই তোর বন্ধু। এই তো আমি স্বপন, ভোলা, আমাদের চিনতে পারছিস না? বিকাশ তার জবাবে চোখ বন্ধ করে রইল কিছুক্ষণ। আমরা কিছু জিজ্ঞেস করলাম না, কারণ জানতাম ও নিজেই ধাতস্থ হয়ে সব বলবে। আর সেটাই হলো। মিনিট 15-20 পরে বিকাশ বলল, তোরা চলে যাওয়ার পর আমি এখানেই বসেছিলাম। ভয় লাগছিল না, কিন্তু মনটা ভারী লাগছিল। একটা সিগারেট ধরো বলে পকেট থেকে টেসলাটা বের করে চালাবার চেষ্টা করেও পারছিলাম না। হঠাৎ একটা শব্দ হলো, যেন আগুনে কয়েক ফোঁটা জল পড়েছে। আমি ঘুরে তাকিয়ে দেখি কাঠের এক পাশটা মাটিতে পড়ে গিয়েছে, আর বিক্রম ওরকম পুরা চেহারা নিয়ে উঠে বসেছে। হাতটা বাড়িয়ে দিচ্ছে আমার দিকে, নখগুলো আরো বড় হয়ে যাচ্ছে।
আমার আমার সিগারেটটা ও ধরিয়ে দিতে চায়। ওর হাতটা আমার দিকে এগিয়ে আসছিল। বিশ্বাস কর ও ওই ভঙ্গিমায় হাতের আঙুলে আগুন আর মাংসর চামড়া সব এক হয়ে গিয়েছে। সে বীভৎস দৃশ্য। আমি নিশ্চিত যে ও আমার সিগারেটটা ধরিয়ে দিতে আসছিল। ওই দেখ আশেপাশে কাঠ ছিটকে পড়েছে। আমরা তাকিয়ে দেখলাম আশেপাশে কাঠ পড়ে রয়েছে, কিন্তু সেটা আগুনের হতে পারে। বিকাশ আরও বলল, ও কেমন একটা আতশোয়া হয়েছিল, যেন সিগারেটটা জ্বালানোর জন্য খুব আগ্রহী। হাতটা তীর করে কাঁপছিল। আমরা হাত তুলে বিকাশকে থামতে বললাম। অন্য কেউ হলে হেসে উড়িয়ে দিতাম, কিন্তু সেই বর্ষার রাত, সেই জনমানবহীন জায়গা, সব কিছু বিচার করে মন অন্য কথা বলল। আমরা আর সময় নষ্ট না করে বেরিয়ে এলাম।